ফুটবল নিয়ে কথা বলতে গেলে যেই কথাটা আমি সবচাইতে বেশি শুনি সেটা হচ্ছে যে, "ফুটবল খেলা পারোস না, তাহলে ফুটবল নিয়ে কথা বলোস কেন?" এবং এই কথাটা আমি আশেপাশের মানুষদের থেকে অনেক বেশিই শুনি। আমার বন্ধু-বান্ধব অনেক মানুষদের থেকে। কিন্তু মানুষজন একটা জিনিস বুঝে না যে, ফুটবল স্কিল অ্যান্ড ফুটবল মাইন্ড ২ টা আলাদা জিনিস। এবং আজকের ভিডিও টপিকটার সাথে আমার এই কথার অনেক বেশি মিল আছে। আমি এই কথাটা বলছি এই রিজনেই। আমরা অনেক গ্রেট প্লেয়ারদের দেখছি যাদের প্লেয়িং ক্যারিয়ারের সাথে তাদের কোচিং ক্যারিয়ারও অনেক বেশি সমৃদ্ধ ছিল। আ ট্রফিজ থেকে শুরু করে আ ফুটবলকে তারা অনেক কিছু দিছে। আমি যদি বলি ইয়োহান ক্রুইফের কথা, যদি বলি জিনেদিন জিদানের কথা, যদি বলি পেপ গার্দিওলার কথা, কার্লো আনচেলত্তির কথা, তারা শুধু আ ফুটবলার হিসেবে গ্রেট ছিল তা না। তাদের কোচিং ক্যারিয়ারটাও তারা রাঙাতে পারছে। কিন্তু মোস্ট অফ দ্যা গ্রেট প্লেয়ার এবং আ লেজেন্ডারি প্লেয়ারদের কোচিং ক্যারিয়ারটা তাদের ফুটবল ক্যারিয়ারের মতো হয় না। কেন? এটার পিছনে কি রিজন থাকতে পারে বা কেন এটা হয়? আ প্রেশার, মিডিয়া প্রেশার নাকি মানুষজনের প্রেশার? কি রিজন থাকতে পারে? আমি কিছু প্লেয়ারদের কোচিং ক্যারিয়ার সিলেক্ট করছি। অ্যান্ড আমি তাদের কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বলব এবং তাদের কোচিং ক্যারিয়ারে ফেইল করার কি রিজন? এটা নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে ডিসকাস করব। ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনা সম্পর্কে আমরা সবাই জানি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ অল টাইম। বিংশ শতাব্দীর ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার। আর্জেন্টিনার হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। প্রবাবলি দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। অনেকের মতে হি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। তাকে ফুটবলিং গডও বলা হয়। আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ জেতা, তারপর হচ্ছে নাপ্পলির হয়ে স্কুডেটো জেতা, সবকিছু। ফুটবলিং ক্যারিয়ারে এমন কিছু নাই যে ম্যারাডোনা ইনকমপ্লিট ছেড়ে দিছে। ঠিক আছে? কিন্তু ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার তার ফুটবল ক্যারিয়ারের মতো সমৃদ্ধ না। ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার সম্পর্কে আমরা অনেকেই জানি যে হি ফেইলড এজ এ আর্জেন্টাইন কোচ। ঠিক আছে? ২০১০ ওয়ার্ল্ড কাপে। কিন্তু ম্যারাডোনার সম্পূর্ণ ক্যারিয়ারটাই হচ্ছে ডাউনগ্রেড দিয়ে গেছে। এটা সবাই জানে না। ডিয়েগো ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার শুরু হয় 1994 এ আর্জেন্টিনার একটা ক্লাব মুন্ডিও ডে করিয়েন্তেসের সাথে। যা ছিল মানে কয়েক মাসের কোচিং টেনিওর এবং সেইখানে সে ১২ ম্যাচে মাত্র ১ টি জয় লাভ করতে পারে তার টিম নিয়ে এবং এর পরবর্তীতে তিনি সেখান থেকে আরকি নিজেকে সরিয়ে নেন এবং 1995 এ আর্জেন্টিনার আরেকটি ক্লাব রেসিং ক্লাবে যোগ দেন অ্যাজ এ কোচ। সেখানে তিনি ১ বৎসর কোচিং করান এবং ১২ ম্যাচে মাত্র ১ টি জয় লাভ করেন। এবং পরবর্তীতে ক্লাবের সাথে ইন্টারনাল কিছু ইস্যু নিয়ে সেখান থেকেও তাকে আরকি সরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে একটা আরকি আ আভাস ছড়িয়ে যায় যে ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার এত গ্রেট হইতে যাচ্ছে না। অনেকেই মনে করেন যে তিনি হয়তো আ সম্পূর্ণভাবে কোচিংটা ছেড়ে দেয়। কিন্তু ১৪ বছর পর ২০০৮ সালে ম্যারাডোনাকে আর্জেন্টাইন ন্যাশনাল টিমের কোচ হিসেবে নিয়োগ করা হয় এবং এটি ছিল তার ক্যারিয়ারের সবচাইতে ইম্পোর্টেন্ট জবগুলোর একটা। কিন্তু এখানেও ম্যারাডোনা সম্পূর্ণভাবে ফেইল করে যান। আর্জেন্টিনাকে নিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তিনি কোনরকমভাবে পার করেন, যেখানে বলিভিয়ার মতো টিমের কাছে তিনি ৬-১ এ তার টিম হেরে যায় এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তাকে এবং তার টিমকে নিয়ে অনেক ক্রিটিসিজম তাকে ফেস করতে হয়। তার ট্যাকটিক্যালি এবং ম্যান ম্যানেজমেন্ট নিয়ে অনেক ক্রিটিসাইজ করা হয় মিডিয়াতে। কিন্তু আর্জেন্টিনা কোনরকমভাবে আরকি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে সেইবার এবং গ্রুপ স্টেজটা কোনরকমভাবে পার করলেও আম কোয়ার্টার ফাইনালে গিয়ে জার্মানির সাথে আর্জেন্টিনা খুবই বাজেভাবে বের হয়ে যায় এবং ওই ম্যাচটা সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু ওই ম্যাচের আগে একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে ম্যারাডোনা। সো ওই ম্যাচের প্রেস কনফারেন্সে ম্যারাডোনার সাথে আসেন থমাস মুলার। সো থমাস মুলারকে তখন ম্যারাডোনা চিনতে পারেন নাই এবং তিনি মনে করেন যে থমাস মুলার ছিলেন একজন বল বয় এবং তিনি থমাস মুলারের সাথে একই সাথে ইন্টারভিউ দিতে নাকচ করেন এবং তিনি বলেন যে, "আমি কোন বল বয়ের সাথে আমি ইন্টারভিউ দিতে পারব না" এবং তিনি ইন্টারভিউ রুম ছেড়ে দেন। ছেড়ে উঠে যান। ঠিক আছে? পরবর্তীতে আ ফিফা থেকে ফিফা ম্যানেজমেন্টের লোকরা থমাস মুলারকে ওইখান থেকে উঠিয়ে দেয়। দেন হচ্ছে গিয়ে আ ম্যারাডোনা হচ্ছে সেই প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন এবং পরবর্তীতে তিনি অ্যাপোলজিও করেন যে তিনি থমাস মুলারকে চিনতেন না। কিন্তু থমাস মুলার took it seriously. He took it personally এবং we all know যে সেই ম্যাচে কি হইছে। আর্জেন্টিনাকে ৪-০ শেষ করে দিছিল হচ্ছে জার্মানি এবং থমাস মুলার। এবং এরই সাথে বিশ্বকাপের পরেই
হচ্ছে ম্যারাডোনাকে আর্জেন্টাইন ন্যাশনাল টিম থেকে স্যাক করে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আহ, ইউনাইটেড আরব আমিরাতসের একটা ক্লাব আল ওয়াসিতে যান এবং সেখানেও তিনি আর কি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না, সেখানে তার টিম আর কি ভালো পারফরমেন্স করতে পারে না এবং সেখান থেকে পরবর্তীতে তিনি রিজাইন নিয়ে মেক্সিকোর একটা ক্লাব দোরাদোস দে সেরোলাসে যান এবং এবং পরবর্তীতে 2019 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর্জেন্টিনার আরেকটি ক্লাব লা প্লাতা এর কোচ ছিলেন, ঠিক আছে। তো এই ছিল ম্যারাডোনার হচ্ছে কোচিং ক্যারিয়ার নিয়ে সংক্ষিপ্তভাবে আমি বলা ট্রাই করছি। এবং সত্যি বলতে গেলে ম্যারাডোনার কোচিং ক্যারিয়ারটা আর কি ডাউনগ্রেডের উপর দিয়ে গেছে, মানে সাকসেস বলতে ওরকম কিছুই ছিল না, পজিটিভ কোনো কিছুই ছিল না। জাস্ট তিনি যেখানে গেছেন আর কি নিজেকে এভাবে শো করতে পারেন নাই, তিনি টিমকে ঠিকভাবে ম্যানেজ করতে পারেন নাই, তারপরে আউটসাইড টিম, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, কোনো কিছুই তিনি আর কি ঠিক মতো ম্যানেজ করতে পারেন নাই। থিয়েরি অনরি থিয়েরি অনরি সম্পর্কে আমরা সবাই জানি, আর্সেনালের ইনভিনসিবল টিমের হয়ে খেলা, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতা, আর্সেন ওয়েঙ্গারের আন্ডারে সবচাইতে রিলায়েবল প্লেয়ার, প্রিমিয়ার লিগের গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ঠিক আছে। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতা এবং অনেক কিছু থিয়েরি অনরির ক্যারিয়ারে অনেক কিছুই আছে। কিন্তু থিয়েরি অনরির কোচিং ক্যারিয়ারটা তার ফুটবলার ক্যারিয়ারের সাথে কোনো মিল নেই। থিয়েরি অনরির কোচিং ক্যারিয়ার শুরু হয় 2016 সালে রবার্তো মার্টিনেজের আন্ডারে, তাকে বেলজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সত্যি বলতে এটাই থিওরি অনরির কোচিং ক্যারিয়ারের সবচাইতে পজিটিভ সাইড, ঠিক আছে। তো 2016 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বেলজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকেন। সেখানে তিনি আর কি অনেক প্লেয়ারদের ডেভেলপ করেন এবং তাদের আন্ডারে হচ্ছে বেলজিয়াম তখনকার সময় ভালোই পারফর্ম করে, ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত যায়, যেটা বেলজিয়ামের হিস্ট্রি সবচাইতে বিগেস্ট অ্যাচিভমেন্ট বলা যায়। এবং পরবর্তীতে তিনি 2018 সালে মোনাকোর হেড কোচ হিসেবে নিয়োগ হন এবং মোনাকোর আর কি ম্যানেজমেন্ট থেকে থিওরি অনরির প্রতি অনেক বেশি আর কি আশা ছিল, কিন্তু সেই আশার 10%ও অনরি আর কি দিতে পারে নাই। তিনি মোনাকো হয়ে প্রথম 20 ম্যাচেই মাত্র 4টি জয় এবং 11টি ম্যাচ লুজ করেন এবং এরই সাথে মোনাকো হচ্ছে টেবিলের 19 পজিশনে চলে যায় তখনকার লিগ ওয়ানে। মাত্র 6 মাসের মাথায় 2019 সালের জানুয়ারিতে তাকে মোনাকো থেকে আর কি স্যাক করে দেওয়া হয় এবং তিনি পাবলিকলি প্লেয়ারদেরও অনেক ক্রিটিসাইজ করেন এবং এ নিয়ে আর কি অনেক ক্রিটিসিজমও হয়। আহ, এবং পরবর্তীতে তাকে আর কি তিনি যান হচ্ছে MLS এর ক্লাব মন্ট্রিয়ালে এবং সেখানে ডিসেন্ট পারফর্ম করেন আর তার টিম হচ্ছে 9টি জয় এবং 14টি লসের সাথে তার টিমকে তিনি MLS এ প্লে অফ পর্যন্ত নিয়ে যান, কিন্তু সেখানেও আর কি তার টিম প্লে অফ থেকে আর কি নক আউট হয়ে যায় এবং পরবর্তীতে আর কি এবং তিনি 2021 সালে হচ্ছে মন্ট্রিয়াল থেকেও নিজেকে সরিয়ে নেন এবং 2021 সালে তিনি বেলজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আবার যোগ দেন। কিন্তু এইবার বেলজিয়াম হচ্ছে 2020 ইউরো এবং 2022 ওয়ার্ল্ড কাপ দুইটা থেকে হচ্ছে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যায় এবং পরবর্তীতে তিনি বেলজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও আর কি নিজেকে সরিয়ে নেন এবং বর্তমানে তিনি আর কি ফ্রান্সের আন্ডার 21 টিমে ইউথ ডেভেলপার হিসেবে কাজ করছেন, যেখানে তিনি আর কি রায়ান চার্কি, মিকেল অলিসে, তারপর হচ্ছে ডেজিরে ডুয়ের মতো ট্যালেন্টদের নিয়ে আর কি কাজ করতেছেন। মার্কো ভ্যান বাস্তেন, এখন মার্কো ভ্যান বাস্তেন সম্পর্কে আমরা সবাই জানি, হি রিটায়ার্ড অ্যাট অ্যাট দ্য এজ অফ 28 এবং অনেকে মনে করেন যে মেসির আজকে যে লেগাসি, যদি মার্কো ভ্যান বাস্তেন এত তাড়াতাড়ি হচ্ছে রিটায়ার্ড না নিত, তাহলে হয়তো এই লেগাসিটা মার্কো ভ্যান বাস্তেন সবার প্রথমে অ্যাচিভ করতেন, যেটা মেসি আজকে এই মানে এই আজকের এই দিনে অ্যাচিভ করছে। মার্কো ভ্যান বাস্তেন 28 বছর বয়সেই 3টা ব্যালন ডিওর, ইউরো, 2টা চ্যাম্পিয়ন্স লিগ এবং অনেক অনেক ট্রফি জিতে তার ক্লাবের হয়ে এবং খুবই সব শকিংলি 28 বছর বয়সে তিনি ফুটবল থেকে রিটায়ার নেয়। তো তার ফুটবলিং ক্যারিয়ার নিয়ে কোনো কমপ্লেন তো কারো নাই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ঠিক আছে। কিন্তু মার্কো ভ্যান বাস্তেনের কোচিং ক্যারিয়ার নিয়ে অনেকের ডাউট আছে। মার্কো ভ্যান বাস্তেনের কোচিং ক্যারিয়ার শুরু হয় 2004 সালে। আনএক্সপেক্টেডলি তাকে নেদারল্যান্ডসের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই এবং শুরুতেই তিনি হচ্ছে কন্ট্রোভার্সিতে জড়িয়ে যান। তিনি কিছু এক্সপেরিয়েন্স এবং বড় নামকে টিম থেকে সরিয়ে দেন, যেমন সিডর্ফ, রয় মাকায়, এডগার ড্রেভিস এবং প্যাট্রিচ ক্লেভার্ট।
কিন্তু তিনি এরই সাথে কিছু ইয়াং এবং ট্যালেন্টেড ইয়াংস্টারদের টিমে ইনক্লুড করেন। যেমন ভ্যান পার্সি, আয়ান রবেন, ওয়েসলে স্নাইডার এবং রাফায়েল ভ্যান্ডারবার্ট, যারা পরবর্তীতে ডাচ লেজেন্ড হিসেবে তাদের ক্যারিয়ার শেষ করেন। তো মার্কো ভ্যান বাস্তেনের প্রথম বড় পরীক্ষা আসে হচ্ছে ২০০৬ ওয়ার্ল্ড কাপে, যেখানে তিনি নেদারল্যান্ডসের হেড কোচ হিসেবে যান। এবং শুরুটা এত ভালো হয় না। আর্জেন্টিনার এগেনস্টে ড্র, আইভরি কোস্টের এগেনস্টে ড্র, এবং হচ্ছে শুধু সার্বিয়াকে হারিয়ে তারা নেক্সট রাউন্ডে যায়। রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হয় পর্তুগালের এগেনস্টে, এবং এই ম্যাচটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সবচাইতে ডার্টিয়েস্ট ম্যাচ এবং একটা হিস্টোরিক্যাল ম্যাচ। এটা নিয়ে আমি একটা শর্টস বানাইছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। যেটাই হোক, সো এই ম্যাচে আর কি অনেক কন্ট্রোভার্সি হয়, মারামারি অ্যান্ড অনেক কিছু, রোনালদোর উপর ট্যাকেল ট্যাকেল নিয়ে অনেক কিছু হয়। অ্যান্ড নেদারল্যান্ডস এই ম্যাচটা আর কি হেরে যায়, এবং মার্কো ভ্যান বাস্তেনের টিম মাত্র রাউন্ড অফ 16 থেকেই নকড আউট হয়ে যায়। পরবর্তীতে তার নেতৃত্বে নেদারল্যান্ডস টিম ২০০৮ ইউরোতে যায়, এবং তারা শুরুটা খুবই ভালো করে। গ্রুপ স্টেজে তারা ইতালিকে হচ্ছে 3-0 এবং ফ্রান্সকে 4-1 হারিয়ে তারা নকআউট স্টেজে যায়। কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে রাশিয়ার সাথে তারা এক্সট্রা টাইমে 3-1-এ গিয়ে হেরে যায়, এবং তারা ইউরো থেকেও বাদ পড়ে যায়। এবং পরবর্তীতে মার্কো ভ্যান বাস্তেন হচ্ছে নেদারল্যান্ডস টিম থেকে আর কি নিজেকে রিজাইন করে নেন, এবং পরবর্তীতে তিনি ২০০৯ সালে আয়াক্সে যোগ দেন। এবং আয়াক্সে যোগ দেওয়ার পর হচ্ছে তার প্রতি এক্সপেকটেশনস অনেক বেশি ছিল, কিন্তু তার কিছুই তিনি পূরণ করতে পারেনি। আয়াক্স সেবার এরিডিভিসিতে হচ্ছে 3rd প্লেসে ফিনিশ করে, এবং আয়াক্স সেবার হচ্ছে ট্রফিলেস যায় সম্পূর্ণ। এবং পরবর্তীতে তিনি আয়াক্স থেকেও রিজাইন করে নেন, এবং পরবর্তীতে তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসসি হেরেনভেনের কোচ ছিলেন। ২০১৫ সালে তিনি আবারও নেদারল্যান্ডসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আসেন, কিন্তু আম, এবার আর কি ওরকম ভালোভাবে কাজ করতে না পারায় তিনি এখান থেকেও ২০১৬ সালে নিজেকে রিজাইন করে নেন, এবং এখানে মার্কো ভ্যান বাস্তেনের কোচিং ক্যারিয়ার আর কি শেষ হয়ে যায়। এই ছিল কিছু গ্রেট প্লেয়ার যারা হচ্ছে গ্রেট কোচ হতে পারেন নাই। এবং এখন কথা হচ্ছে যে আহ, কেন, রিজনটা কি অ্যাকচুয়ালি? সো প্রথম যে রিজনটা সেটা হচ্ছে হায়ার এক্সপেকটেশনস। হায়ার এক্সপেকটেশনস ফ্রম দ্য ফ্যান্স, ফ্রম দ্য মিডিয়া। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে আর কি উদাহরণ দিই, ধরেন আজকের থেকে ১০ বছর পর যদি মেসি রোনালদো কোচিং শুরু করে, অবশ্যই মানুষজনের এক্সপেকটেশন বেশি থাকবে, বিকজ বিগ নেম। ঠিক আছে? ম্যারাডোনা, থিয়ারি অনরি, ভ্যান বাস্তেন, এরাও তো বিগ নেম ছিল। ঠিক আছে? অ্যাজ এ প্লেয়ার, এবং এদের প্রতি মানুষের আইবল থাকে যে আহ, একটা এক্সপেকটেশনস থাকে যে আম, এত বড় নাম তার কোচ হিসেবে কি করবে। ঠিক আছে? যে এক্সপেকটেশনসটা আর কি তারা পূরণ করতে পারেন না, মানুষের এক্সপেকটেশনস অনেক বেশি থাকে, এবং মিডিয়া তো লেগেই থাকে। সেকেন্ড যে রিজন হচ্ছে সেটা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং প্রিপারেশন। অনেক বড় নামরা কি করে যে ফুটবল থেকে রিটায়ার হওয়ার পরই হচ্ছে আপনার আহ, টুক করে হচ্ছে একটা জব নিয়ে নেয় কোচিং এ, বা কোনো প্রিপারেশন ছাড়াই হচ্ছে চলে আসে, যেটার কারণে আর কি তাদের আর কি পরবর্তীতে সবকিছু ম্যানেজ করতে আর কি সমস্যা হয় ট্যাকটিক্যালি, দেন হচ্ছে ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ফিল্ড প্রেশার, মিডিয়া প্রেশার, সবকিছু। একজন আর কি কোচ হিসেবে সম্পূর্ণভাবে প্রিপেয়ার না হয়ে আসাটাই হচ্ছে তাদের সবচাইতে বড় কাল হয়ে দাঁড়ায়। এবং মিডিয়া তো আসি পিছে লাগার মতো। সো দিজ আর দ্য রিজনস আর কি, যেটার কারণে আর কি মোস্ট অফ দ্য গ্রেট প্লেয়াররা আর কি গ্রেট কোচ হইতে পারেন না। লিস্টটা অনেক বড় ছিল, কিন্তু আমি 3 জনের নাম সিলেক্ট করছি। আর আমি চাই না ভিডিওটা বেশি বড় হোক। অ্যান্ড আশা করি আপনারা ভিডিওটা এনজয় করছেন। অ্যান্ড যদি আপনাদের কোনো মতামত থাকে, আমি যদি কোনো কিছু মিস করে যাই, সেটা কমেন্টে জানাইতে পারেন। অ্যান্ড যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করেন। অ্যান্ড থ্যাংক ইউ।